ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা যেটা জানবো, আগের দিনে আমরা টেক্সট বুক সম্পর্কে জেনেছিলাম যে টেক্সট বুকে বিভিন্ন যে গুরুত্ব, উদ্দেশ্য বা যাবতীয় কত ধরনের টেক্সট বুক হয় ইত্যাদি। তো আজকে আমরা যেটা জানবো যে স্পেশালাইজেশন কী কী থাকা উচিত, মানে বিভিন্ন বিষয়ের মধ্যেও সেই যে আমরা যে পাঠ্যপুস্তক বিশ্লেষণের সময় যে আমরা দুটো দিক থেকে বিশ্লেষণ করেছিলাম, একটা হচ্ছে বহিরঙ্গ দিক থেকে, আর একটা হচ্ছে তোমার শিক্ষা বিষয়ক দিক থেকে। কেমন? তো এই বহিরঙ্গ বা ফিজিক্যাল দিকটা এবং একাডেমিক দিকটা ছাড়াও কিছু কিছু পাঠ্যপুস্তকের এমন কিছু বিশেষত্ব বা স্পেশালাইজেশন থাকা দরকার, সেইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। যেমন এইগুলো কিন্তু ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে। যেমন ধরে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক্সট বুক অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান পাঠ্যপুস্তকের কী কী বিশেষত্ব থাকা দরকার, তাই সেইগুলো আমরা টেক্সট বুক অফ সায়েন্স সম্পর্কে জানবো, টেক্সট বুক অফ ম্যাথামেটিক্স সম্পর্কে জানবো এবং টেক্সট বুক অফ সোশ্যালাইজেশন। মানে এটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে অবশ্যই পারে। তো আমরা এগুলো কতগুলো পয়েন্টসের ভিত্তিতে আলোচনা করব। যেমন তার এই টেক্সট বুক অফ সায়েন্সের লক্ষ্য আর উদ্দেশ্য কী হবে। মানে আমরা জানি যে কোনো লেভেল বা যে কোনো স্তরেরই পাঠ্যপুস্তক অবশ্যই এই বিজ্ঞান বিষয়ের পাঠ্যপুস্তক অবশ্যই সেই শিক্ষার, এই বিজ্ঞান শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে মাথায় রেখে অবশ্যই কিন্তু রচিত হতে হবে। তা কি বললাম না, বিজ্ঞান বিষয়ের পাঠ্যপুস্তক এমন হতে হবে যাতে প্রত্যেকটা স্তর অনুযায়ী, প্রত্যেকটা স্তরে কোন শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার কী উদ্দেশ্য, বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কী বা বিজ্ঞান শিক্ষার লক্ষ্য কী, প্রত্যেকটা স্তরের কিন্তু আলাদা আলাদাভাবে কী করতে হবে, লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে মাথায় রেখে পাঠ্যপুস্তক অবশ্যই রচনা করতে হবে। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে শিক্ষা উপকরণ। তাহলে আমরা জানি যে সায়েন্স যেহেতু একটু কি, এটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেহেতু, তো এইখানেতে এই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে আমরা কিন্তু তোমার অবশ্যই শিক্ষা উপকরণ লাগে, মানে যেগুলো ল্যাব বেস সাবজেক্ট। যেমন সেখানেতে বিজ্ঞান পাঠের জন্য কি অনেক ধরনের দামি শিক্ষা উপকরণ কিন্তু দরকার। এবারে সেইগুলো যদি বিদ্যালয়ের মধ্যে যদি না থাকে, তাহলে সেইখানেতে পরিবর্তিত কী উপকরণ কাজে লাগবে। মানে ধরো পাঠ্যপুস্তকে এমন কিছু, ধরো কোনো একটা এক্সপেরিমেন্টের বিবরণ দেওয়া আছে, এবারে সেই এক্সপেরিমেন্টেশনের বিবরণগুলির জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, সেই উপকরণগুলো যদি দামি উল্লেখ করা থাকে পাঠ্যপুস্তকের মধ্যে, সেটা শুধুমাত্র দিলেও চলবে না। সেই দামি উপকরণ ছাড়াও যদি বিদ্যালয়ে সেগুলো না থাকে, তার পরিবর্তে কি কি উপকরণ কাজে লাগতে পারে বা যেগুলো তার পরিবর্তিত উপকরণ হিসাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করতে পারবে, তারও একটা কিন্তু গাইডলাইন দিয়ে দিতে হবে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল কি? ধরো বিজ্ঞান পাঠ্যপুস্তক প্র্যাকটিক্যাল বেস বা ল্যাব বেস সাবজেক্ট যেহেতু, সেই বিজ্ঞান পাঠ্যপুস্তকটা হচ্ছে যে কোনো এক্সপেরিমেন্টের ধরো বিবরণ দেওয়া আছে, সেই এক্সপেরিমেন্টাল মানে বিবরণের জন্য সেটা কি করতে হবে না, এক্সপেরিমেন্টাল বিবরণের জন্য যে মেটেরিয়ালগুলো দরকার, যদি পাঠ্যপুস্তকে দামি মেটেরিয়াল দিয়ে সেই পরীক্ষাটা করা হচ্ছে, এবারে বাই চান্স যদি বিদ্যালয়ে সেই দামি মেটেরিয়ালগুলো না থাকে, তাহলে তার পরিবর্তিত মেটেরিয়াল হিসাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কী কী পরিবর্তিত হিসাবে কাজে লাগাতে পারবে বা তারা নিজেরাই কী কী তৈরি করতে পারবে, সেটারও যেন পাঠ্যপুস্তকে তার গাইডলাইনটা দেওয়া থাকে। বোঝা গেল? তাহলে টেক্সট বুক অফ সায়েন্সের এটাও একটা কিন্তু বিশেষত্ব দিক। এবারে হচ্ছে ল্যাবরেটরি ম্যানুয়াল। এই বিজ্ঞান পাঠ্যপুস্তকের সঙ্গে এখানে কিন্তু ল্যাবরেটরি ম্যানুয়ালটা অবশ্যই থাকা দরকার। মানে পাঠ্যপুস্তকের শেষের দিকে হোক বা যেখানে প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা দেওয়া আছে টেক্সট বুকের মধ্যে, সেখানে কিন্তু সেই ল্যাবরেটরি ম্যানুয়াল বুকটা অবশ্যই কিন্তু থাকা দরকার। বোঝা গেল? এবার হচ্ছে অনুশীলনীতে উত্তর সংকেত। যে বিজ্ঞান পাঠ্যপুস্তকের যে পুস্তকটা রচনা করা হবে, সেই পাঠ্যপুস্তকের অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেই প্রশ্নের সমাধানের জন্য কিছু কিছু অ্যান্সারের জন্য ক্লু অবশ্যই থাকা দরকার।
বোঝা গেল? যেমন বিজ্ঞান পাঠ্যপুস্তক অঙ্ক জাতীয় সমাধান থাকে, সেই অঙ্ক জাতীয় সমাধানটার উত্তরও কিন্তু হওয়া উচিত। বোঝা গেল? এবারে বলছে টিচার্স গাইড বুক। এবারে হচ্ছে যে এই বিজ্ঞান পাঠ্যপুস্তকের একটা সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে টিচার্স গাইড বুক, যেখানেতে এই টিচার্স গাইড বুক এমন একটা অংশ থাকবে যেখানেতে টিচাররা মানে কীভাবে সেইগুলোকে মানে পরীক্ষাগুলো কীভাবে করাবেন বা কীরকমভাবে করা থাকবে, কী কী উপকরণ ব্যবহার, সেই গাইড বুক কিন্তু তার সাথেও কিন্তু অ্যাটাচ অবশ্যই করা দরকার। বোঝা গেল? এবারে হচ্ছে যে বিষয়সজ্জা, মানে যে বিষয়টা বিজ্ঞানের যে বিষয়গুলো পড়ানো হবে বা যে বিষয়গুলো শিক্ষার্থীরা পড়বে, সেই বিষয়গুলো যেন শিক্ষার্থীদের কাছে একঘেয়েমি না মনে হয়, তাদের কাছে নিরস যেন না মনে হয়। তাহলে সেই বিষয়গুলো আরও বেশি এফেক্টিভ বা বা মনোযোগী সেই বিষয়টার উপর তারা যাতে আকর্ষণীয় বিষয়টাকে করতে গেলে কি করতে হবে না, সেই বিষয়গুলোর মধ্যে এমন কিছু উদাহরণ বা এমন কিছু ঘটনা দিতে হবে, সেই বিষয়গুলো যেমন দৈনন্দিন জীবন বা বাস্তব জীবন বা সমাজ জীবনের সঙ্গে সেগুলো যেন রিলেট করে। তাহলে কী হবে না, শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহটা তত বাড়বে। তাহলে বিষয়সজ্জাটা কি একঘেয়েমি হওয়া উচিত নয়, নিরস হওয়া উচিত নয়। সেই বিষয়ের কন্টেন্টগুলো এমনভাবে সজ্জিত করা থাকবে যেগুলো যেন ডেইলি লাইফ বা রিয়েল লাইফ বা সোশ্যাল লাইফের সঙ্গে রিলেটেড থাকে। বোঝা গেল? এবারে হচ্ছে সচিত্র উদাহরণ। এটা একটা মেন জিনিস, কারণ আমরা জানি বিজ্ঞান পাঠ্যপুস্তক মানেই তার চিত্র অবশ্যই দেওয়া থাকবে। এবারে অবশ্যই এই চিত্র উদাহরণের অবশ্যই কিন্তু বিশেষ মূল্য আছে। সেই চিত্রে কিসের ছবি দেওয়া থাকবে তার একটা কিন্তু ক্যাপশন অবশ্যই দেওয়া থাকতে হবে। তাহলে সেই চিত্রের মধ্যে যে উদাহরণটা ব্যবহার করা হচ্ছে চিত্রের মাধ্যমে, সেই চিত্রটা কিসের চিত্র, কিভাবে করা হয়েছে তার একটা ক্যাপশন কিন্তু অবশ্যই উল্লেখ করানো উচিত। বোঝা গেল? যেমন যদি কোনো বর্ণময় চিত্র হয় তাহলে সঠিক বর্ণকে বেছে নিয়ে সাইডে এটা উল্লেখ করতে হবে। বোঝা গেল? এবারে হচ্ছে বিজ্ঞান পাঠ্যপুস্তক কে রচনা করবে? অবশ্যই অভিজ্ঞ শিক্ষক দ্বারা রচিত হতেই হবে। মানে এটা একটা ভাইটাল পয়েন্ট যে বিজ্ঞান পাঠ্যপুস্তক এমন একজন মানে ব্যক্তি রচনা করবেন, তিনি যেন সেই বিষয়ের প্রতি পণ্ডিত বা সেই বিষয়ের প্রতি অভিজ্ঞ তিনি যেন অবশ্যই হন। তাহলে সেই বিজ্ঞান পাঠ্যপুস্তকটা শিক্ষার্থীদের কাছে আরও বেশি এফেক্টিভ হবে। এরপরে আমরা জানব এটা হচ্ছে টেক্সট বুক অফ ম্যাথামেটিক্স। এই গণিত পাঠ্যপুস্তক কেমন হবে? আমরা তো আগের পাঠ্যপুস্তক বিশ্লেষণে পাঠ্যপুস্তক কেমন হওয়া দরকার সেগুলো জেনারেলি দুটো পার্টে ভাগ করে একটা শিক্ষা বিষয় একটা বহিরঙ্গ বিষয় আলোচনা করেছি। এবারে কতগুলো স্পেসিফিক সাবজেক্ট আছে সেইগুলোর জন্য আলাদা রকমভাবে কোন কোন দিকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার সেগুলো সম্পর্কে আমাদের জানতে অবশ্যই হবে। গণিত মানে হচ্ছে প্রশ্ন, তাই তো? তাহলে প্রশ্নগুলি যেন প্রণোদিত হয়, মানে কাদের কাছে প্রণোদিত হতে হবে? শিক্ষার্থীদের কাছে। মানে পুস্তকের মধ্যে যতগুলো প্রশ্ন থাকবে সেগুলো যেন শিক্ষার্থীদের কাছে প্রণোদিত হয়, অর্থাৎ সেগুলো যেন দৈনন্দিন জীবনে নিয়ে কিছু প্রশ্ন করা হয় বা তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু সমস্যা তুলে ধরার কথা বলা হয়। বোঝা গেল? এবারে বলা হচ্ছে যে অবাস্তব উদাহরণ বর্জিত অবশ্যই হতে হবে। মানে গণিত মানে যেহেতু উদাহরণ এবং প্রশ্নের খেলা, সেইখানেতে যে উদাহরণগুলো দেওয়া হবে সেগুলো যেন অবাস্তব বা হাসির পাত্র না হয়ে যায়। কীরকম? যেমন ধরো এমন একটা উদাহরণ দিয়ে দিল যে একটা টিভির দাম যদি 10 টাকা হয় তাহলে 100টা টিভির দাম, তাহলে এটা কি? এটা হাস্যকর উদাহরণ হয়ে গেল। একটা টিভির দাম কখনো 10 টাকা হতে পারে না। তাহলে সেই ধরনের উদাহরণ কিন্তু এমন দিতে হবে যাতে তারা অবাস্তব সেই বিষয়টাকে না মনে করে। বোঝা গেল? তারপরে হচ্ছে যে অনুশীলনীটাকে এটা একটা মেন একটা ব্যাপার। গণিত পাঠ্যপুস্তকের অনুশীলনীটা হচ্ছে একটা ভাইটাল জিনিস। কী জিনিস না, অনুশীলনীর মধ্যে 3 রকমের অনুশীলনী থাকবে। কীরকম? মন দিয়ে শোনো। একটা হচ্ছে নির্দেশমূলক অনুশীলনী থাকবে, একটা পরীক্ষামূলক অনুশীলনী থাকবে, আর একটা হচ্ছে অভ্যাস বা চর্চা করার জন্য অনুশীলনী। তাহলে এই অনুশীলনী পেজটা এমন হতে হবে যাতে 3 ধরনের বিষয়গুলি থাকে। একটা হচ্ছে গাইডিং, একটা টেস্টিং, একটা প্র্যাকটিসিং।
বোঝা গেল? এই প্রতিটি প্রশ্নের সমাধান দেয়া থাকবে না, কিন্তু প্রত্যেকটি প্রশ্নে কিন্তু সমাধান দেয়া থাকবে না, কিছু কিছু প্রশ্নের উত্তর দান কিন্তু সংকেত দেয়া যেতে পারে। বোঝা গেল? এবারে হচ্ছে যে প্রতিশব্দ ও চিহ্ন সংকেত। প্রতিশব্দ এখানে বলছে সমস্যা হবে গড় মানে, তাহলে পুস্তকের গণিত পাঠ্যপুস্তক মানে সমস্যা, তাহলে সেই সমস্যাগুলো সবসময় কী হতে হবে, অ্যাভারেজ হতে হবে। কীরকম? যাতে হাই লেভেলের স্টুডেন্টরাও যাতে সেগুলো সলভ করতে পারে, লো লেভেলও সলভ করতে পারে, মিডল লেভেলের স্টুডেন্টরাও সলভ করতে পারে। তবে কিন্তু প্রতিভাধর শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা কিন্তু কিছু পৃথক সমস্যা সংযুক্ত করা যেতে পারে, তাহলে তাদের কী হবে না, চাহিদার পূরণটা হবে। বোঝা গেল? তাহলে সেই সমস্যাগুলো যে সবসময় কঠিন হতে হবে, তাহলে কিন্তু সেই দুর্বল শিক্ষার্থীরা সেগুলো সলভ করতে পারবে না। যদি খুব সহজ হয় তাহলে যারা হচ্ছে প্রতিভাধর স্টুডেন্ট তারা কিন্তু তাদের কাছে একঘেয়েমি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে গড় মানের সমস্যা হতে হবে। এবারে বলছে প্রতিশব্দ ও চিহ্ন সংকেতগুলো কেমন হবে। মানে পাঠ্যপুস্তকের মধ্যে যদি কোনো সমস্যার মধ্যে, ধরো সমস্যার একটা বাক্যে একটা প্রতিশব্দ নতুন একটা টার্ম যোগ করে যদি দেওয়া হয়, তাহলে সেই টার্মটা আন্ডারলাইন করে নিচে তার ব্যাখ্যাটা অবশ্যই দেওয়া দরকার। বা যদি কোনো চিহ্ন সংকেত ব্যবহার করা হয়, সেগুলো যেন সাধারণভাবে পরিচিত চিহ্ন সংকেত হয়। বোঝা গেল? তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আরও একটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে পাঠ্যপুস্তকের মধ্যে কোনো প্রকার অশুদ্ধি, মানে কোনো কন্ট্রোভার্সিয়াল ফ্যাক্ট যেন না থাকে। পাঠ্যপুস্তকের মধ্যে এমন কোনো অঙ্ক থাকবে না বা এমন কোনো সমস্যা থাকবে না যেগুলো কোনো কী হয়, যে কন্ট্রোভার্সিয়াল কোনো ফ্যাক্ট বা প্রবলেম যাতে না হয়, বা মুদ্রণে কোনো যাতে সমস্যা না হয়, এইগুলো থেকে কিন্তু বইটা অবশ্যই মুক্ত হতে হবে। এই মুদ্রণের কথাটা যেটা বললাম, যে মুদ্রণটা এমন হতে হবে যাতে সেই মুদ্রণের মধ্যে কোনো মানে অশুদ্ধি না থাকে। যেমন অঙ্কের কি একটা সংখ্যা যদি গণ্ডগোল হয়ে যায়, তাহলে সেই অঙ্কটা কিন্তু সলভ করা কিন্তু প্রবলেম হয়ে যায়। তাহলে অঙ্ক পাঠ্যপুস্তক প্রিন্ট করার সময় অবশ্যই কেয়ারফুলি প্রিন্ট করতে হবে, কারণ কোনো একটা পয়েন্ট, কোনো একটা মানে নাম্বার একটু যদি গণ্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু সেই প্রবলেমটা সলভ করা সমস্যা হয়ে দাঁড়ায়। এবার হচ্ছে গ্রন্থকার সম্পর্কে কি বলবো না, প্রকৃত অর্থে যে অঙ্কের বা গণিতের পাঠ্যপুস্তক যিনি রচনা করবেন, তিনি অবশ্যই একজন বিশেষজ্ঞ গণিতজ্ঞ যেন অবশ্যই তিনি হন। তিনি কি না, তিনি হচ্ছে স্বাধীনভাবে, যে অ্যাকর্ডিং টু কারিকুলাম, তিনি যেন পাঠ্যপুস্তকটা অবশ্যই রচনা করেন। বোঝা গেল? এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টেক্সট বুক অফ সোশ্যাল স্টাডিজ। এই সমাজবিদ্যা পাঠ্যপুস্তকটা কেমন হতে হবে, অর্থাৎ যে সোশ্যাল স্টাডিজের যে পাঠ্যপুস্তক হতে হবে, তার কি কি বিশেষত্ব, আলাদাভাবে বিশেষত্ব উল্লেখ করা অবশ্যই দরকার। যেমন কি বিষয়বস্তু, তাহলে পাঠ্যপুস্তকের বিষয়গুলো অবশ্যই, যেহেতু এটা কি সমাজবিজ্ঞানের বই, তাহলে সমাজবিদ্যার বই যেহেতু, তাহলে সেই পাঠ্যপুস্তকের বিষয়গুলো অবশ্যই পরিবেশের অভিজ্ঞতা থেকে নিতে হবে, এবং সেই বিষয়গুলি যেন আপডেটেড, সাম্প্রতিক হয়, কারেন্ট হয়, এবং সঠিক মান সম্পন্ন যাতে হয়। বোঝা গেল? তাহলে সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অবশ্যই পরিবেশ অভিজ্ঞতা থেকে নেওয়া হবে, এবং বিষয়গুলি যেন সাম্প্রতিক হয়, এবং বিষয়গুলি যেন আপডেটেড বলতে পারো, এবং বিষয়গুলি যেন সঠিক মান সম্পন্ন অবশ্যই হয়। তারপরে বলছে উদ্দেশ্য অনুযায়ী সুসমন্বিত পাঠ। সমাজবিদ্যার প্রকৃত উদ্দেশ্য কী না, সমাজবিদ্যার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে যে শিক্ষার্থীদের সময়, স্থান, সমাজ পরিস্থিতির প্রেক্ষিতে সচেতন করে তোলা, তাই তো? তাহলে সমাজবিজ্ঞান পড়ার উদ্দেশ্য কী না, শিক্ষার্থীরা যথাযথ স্থান, যথাযথ সময়, যথাযথ সমাজ পরিস্থিতির কী হতে পারে, তারা সচেতন হতে পারে। তাহলে সেই উদ্দেশ্যগুলো যেন অবশ্যই মেনটেন করা হয় পাঠ্যপুস্তক রচনার সময়। বোঝা গেল? সেগুলো যেন সুসংবদ্ধভাবে, সমন্বিতভাবে বা প্রথাবদ্ধভাবে সেগুলো সমন্বিত থাকে।
এবার বলছে সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তক কি আগ্রহ সৃষ্টিকারী বিষয় হতে হবে। কি না, বিষয়গুলো এমনভাবে সন্নিবেশিত বা এমনভাবে লিখিত থাকবে যাতে শিক্ষার্থীরা সেগুলো পড়ে আগ্রহ বোধ করে। এবার হচ্ছে বিষয় উপস্থাপন। তাহলে কি, বিষয়টাকে এমনভাবে উপস্থাপিত করতে হবে যাতে শিক্ষার্থীর চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশ পরিস্থিতির বা পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে সেই বিষয়সূচিগুলো পরিবর্তিতভাবে উপস্থাপিত হতে হবে। যেমন পরিবেশ যেমন দিনের দিন পরিবর্তন হচ্ছে, সেই পরিবেশ পরিবর্তনের সঙ্গেও কিন্তু খাপ খাইয়ে কিন্তু বিষয়টা অবশ্যই উপস্থাপন হতে হবে। অর্থাৎ কোনো ধরো একটা বই রচনা হয়েছে 2004-এ, একটা পাঠ্যপুস্তক, সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তক, তখনকার দিনের সমাজ যেমন ছিল সেটাই আছে। এবার 2004-এর বইটা 2020 সালে সেই শিক্ষার্থীরা যদি পড়ে তাহলে তো তাদের কাছে অনেক ব্যাকডেটেড লাগবে, কারণ এই 16 বছরের মধ্যে কিন্তু কি হয়ে গেছে না, পরিবেশ অনেক পরিবর্তন হয়ে গেছে, সমাজ অনেক পরিবর্তিত হয়ে গেছে। তাহলে সেই পরিবর্তনের ধারাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, মেনে চলতে হবে, এবং পরিবর্তনের ধারাকে মেনে সেই বিষয়গুলো উপস্থাপন অবশ্যই করতে হবে। এবারে বলছে যে ত্রুটিপূর্ণ বিষয়, ত্রুটিমুক্ত বিষয়। যেমন বইটা এমনভাবে রচনা করতে হবে যাতে তার কোনো দিক থেকে ত্রুটি থাকে না, অর্থাৎ যাতে না কোনো ব্যাকডেটেড ইনফরমেশন থাকে, বইটা যাতে না একপেশে হয়ে যায়, অর্থাৎ বায়াসনেস যাতে না হয়, হ্যাঁ, বিভিন্ন মুদ্রণে যেন না কোনো ভুল থাকে, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার হচ্ছে রচনাশৈলী, অর্থাৎ এই সমাজবিজ্ঞান বা পাঠ্যপুস্তক রচনার সময় তার রচনাশৈলীটা এমন হতে হবে যাতে কি শিক্ষার্থীদের জিজ্ঞাসার মানসিকতাকে আরও বাড়িয়ে তোলে। অর্থাৎ শিক্ষার্থীরা আরও বেশি কৌতূহলী হয় বা আরও বেশি ইন্টারেস্টেড তারা যাতে আরও বেশি জ্ঞানকে অন্বেষণ করতে পারে, আরও বেশি জ্ঞানকে তারা কিন্তু কৌতূহলী, যার মধ্যে সেই প্রশ্নবোধটা জাগবে, তাহলেই সে নতুন জ্ঞানের সন্ধানে কিন্তু সে যাবে। সেই জন্য সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকের রচনাশৈলী অবশ্যই শিক্ষার্থীদের যে জিজ্ঞাসার মানসিকতাকে অবশ্যই যেন বাড়িয়ে তোলে, তারা আরও কিছু যাতে জানার চেষ্টা করে, আরও কিছু যাতে বোঝার চেষ্টা করে, সেই রকমভাবে কিন্তু রচনাটা অবশ্যই করতে হবে। বোঝা গেল? তো আজকে আমরা যে জিনিসগুলো জানলাম, এই 3টে বিষয়ের মধ্যে কিন্তু, যেমন ধরো এমন একটা প্রশ্ন আসতে পারে যে গণিত পাঠ্যপুস্তকের কী বিশেষত্ব থাকা দরকার, এটা কিন্তু 5 নম্বরে প্রশ্ন আসতে পারে, বা সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকের কিছু বিশেষত্ব তা নিয়ে আলোচনা করো, যে কেমন হওয়া উচিত, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ধন্যবাদ।